Good morning, the student of class 9, 10. I hope that you are well. Congratulations to online class. I am MD Rajaul Puri, Assistant Teacher, Adarsh High School, Koitula, Bera, Papua. Class 9, 10, Subject English, second paper, lesson, take question, second class. My dear student, let's enjoy the class. For the betterment of your understanding, I shall deliver my lecture in Bengali. তো গত ক্লাসে আমি ট্যাগ কোশ্চেন কিভাবে করতে হবে বেসিক যে কনসেপ্ট তোমাদেরকে দিয়েছিলাম। ট্যাগ কোশ্চেন শব্দটি একটা স্টেটমেন্টের শেষে জুড়ে দেওয়া এবং বলেছিলাম যে স্টেটমেন্টটি দেওয়া থাকবে সেই স্টেটমেন্টটি আমরা প্রথমে বসিয়ে দিব, তারপরে কি দিব, কমা দিয়ে তারপরে ওই স্টেটমেন্টে যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটি আমাদের নেগেটিভ করতে হবে, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ। আর যদি দেখি স্টেটমেন্টটা নেগেটিভ সেক্ষেত্রে আমরা অ্যাফার্মেটিভ করতে হবে। এই বিষয়গুলো আমরা বিস্তারিতই আলোচনা করেছিলাম পূর্ববর্তী ক্লাসে, তাই না? দেখো এবার আমরা চলে এসেছি 8 নম্বর নিয়মে, রুল 8। জাতি বোঝাতে যদি জাতি বোঝায়, যেমন দি চাইনিজ, দি জাপানিজ, দি ব্রিটিশ, দি ইরিশ, দি বাঙালিজ ইত্যাদি প্রপার নাউনের ক্ষেত্রে আমরা ট্যাগে যে প্রোনাউনটি বসাবো সেটা কি হবে, দে হবে। অর্থাৎ একটা জাতিকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে যে আমরা প্রোনাউনটি বসাবো সেটা কি বসাবো, দে বসাবো। তাহলে এক্সাম্পলের দিকে তোমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছ, দি জাপানিজ আর হার্ড ওয়ার্কিং, তাই না? তাহলে এরকম ভাবে কোশ্চেনটি দেওয়া থাকবে। তাহলে নিয়ম অনুযায়ী আমরা কি করবো, আগে স্টেটমেন্টটি বসিয়ে দিব। হ্যাঁ, এই যে পুরো স্টেটমেন্টটি বসিয়ে দিলাম, দি জাপানিজ আর হার্ড ওয়ার্কিং। এখন এটা স্টেটমেন্টটা কিন্তু অ্যাফার্মেটিভ রয়েছে, আমি আর দিয়েছি, আর এখানে নেগেটিভ নাই বলে আমি একটা নট দিয়েছি, ট্যাগ নট আর এন্ডতে। জাপানিরা কঠোর পরিশ্রমী, জাপানিজ আর হার্ড ওয়ার্কিং, তাই না? তাহলে কি হলো, আর এন্ডতে, তাই না? তার মানে কি, জাপানিরা নিশ্চয়ই কঠোর পরিশ্রমী। ট্যাগ কোশ্চেনটা জুড়ে দেওয়া হয়েছে এবং লজিক্যাল, ওটাকে সাপোর্ট করানো হয়েছে। দি বাঙালিজ আর ব্রেভ, বাঙালিরা সাহসী। তার প্রমাণ দিয়েছে 1971 সালে, প্রমাণ দিয়েছে 1952 সালে ভাষা আন্দোলনের সময়, যখন মাত্র 9 মাসের মধ্যে বাংলাদেশটাকে স্বাধীন করে ফেলেছিল সাহসের কারণে, তাই না? তো যাই হোক, আমি প্রসঙ্গ ওদিকে যাবো না। দি বাঙালিজ আর ব্রেভ, তাহলে আমরা পুরো স্টেটমেন্টে লিখে ফেললাম, দি বাঙালিজ আর ব্রেভ। ওকে, তারপরে কি এখানে আর রয়েছে, এখানে আমি আর দিয়েছি, নট নাইট বিধায়, এখানে আমি কি নট দিয়েছি, তোমরা দিবে এইভাবে। তারপরে এখন এই যে বাঙালি জাতি বোঝালে আমরা প্রোনাউনটি দিয়ে দিয়েছি, তাহলে কি দাঁড়ালো, আর এন্ড। নিশ্চয়ই বুঝতে পেরেছ? এরকম অসংখ্য উদাহরণ তুমি পাবে এবং অ্যান্সারটি এইভাবে করবে। দি ব্রিটিশ আর এ প্রেস্টিজিয়াস নেশন, তাহলে আমি পুরো স্টেটমেন্টটা তুলে ফেললাম। ওকে, কমা দিয়ে এলাম। অনেকে কি করে শুধু এই ট্যাগ মানে যে জুড়ে দেওয়াটুকু লিখে দেয়, এটা কিন্তু ঠিক না, তাই না? এটা ইনকমপ্লিট লিখে যাবে। সে কারণে আমাকে লিখতে হবে দি ব্রিটিশ আর প্রেস্টিজিয়াস নেশন আর এন্ড। ওকে, দি ফ্রান্স আর বোল্ড, একইভাবে আমরা লিখছি দি ফ্রান্স ওয়ার বোল্ড, তাহলে দি ফ্রান্স ওয়ার বোল্ড ওয়ার এন্ড। তারপরে আমরা নেক্সটে আরেকটি আমরা দেখতে পাচ্ছি, দি বাঙালিজ ফাউট 9 months ফর ইন্ডিপেন্ডেন্স। এখানে একটা বিষয় রয়েছে, ফাউট, ভিটুতে রয়েছে, তাহলে আমরা কি লিখবো, ডিডেন্ট।
ব্রেন স্টর্মিং করো, তোমরা ভাবো যে এখানে অপারেটর ছিল, ওয়ার ছিল, এখানে আর ছিল, এখানে আর ছিল, তাই না, এখানে আর ছিল, তাই না, যার কারণে তোমরা অপারেটরসে বসিয়ে দিয়েছো, নট ছিল না বিদায় নট দিয়েছিলে ট্র্যাক নট। কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি কোনো অপারেটরস নাই, আছে সাবজেক্ট প্লাস ভি2। তোমরা এটা তো পূর্বে জেনেছো, ফার্স্ট ফ্রম ফার্স্ট সিম্পলে হলে ট্র্যাক কোশ্চেন ডিটেন দিতে হবে, আমরা ডিটেন দিলাম, আর বাংলাদেশের জন্য দে, তাহলে অ্যান্সার কি দাঁড়ালো ডিটেন্ট। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। ওকে, এখন আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি, এক্সক্লেমেটরি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট অনেক সময় উচ্চ থাকে, সাইলেন্ট থাকে। এরকম থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, দেখা যাচ্ছে আমরা ভার্ব এবং সাবজেক্ট এবং ভার্বটা উচ্চ থাকে, আসলে কিন্তু থাকে কিন্তু সাইলেন্ট থাকে, ডিসগাইজ অবস্থায় থাকে। সেক্ষেত্রে আমরা ট্র্যাক কোশ্চেনটা কি লিখবো, অ্যান্সার লিখবো ইজন্ট ইট। অ্যান্সার কি লিখবো, ইজন্ট ইট। হাউ ওড লিখলাম, নিয়ম অনুযায়ী আমরা কমা দিয়েছি, ইজন্ট ইট। হাউ স্ট্রেঞ্জ ইজন্ট ইট। হোয়াট আ পিটি লিখেছি, তাই না, এখানে কি লিখলাম, ইজন্ট ইট। তারপরে হাউ স্টুপিড, আমরা কি লিখবো, ইজন্ট ইট। হোয়াট বিউটি ইজন্ট ইট। হাউ ইফেক্টিভ ইজন্ট ইট। ওকে, এখানে কিন্তু ইজন্ট ইট, নট ইজ এট অল, ইজন্ট ইট। তারপরে হোয়াট অ্যান আইডিয়া ইজন্ট ইট। আমি বোঝানোর জন্য বলছি তোমাদেরকে, এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি এরকম অবস্থা অনেক করে পরীক্ষায় বিভিন্ন বোর্ডে দেখা যায়, বিভিন্ন মানে টপ 10 স্কুলগুলো বোর্ডে, সেখানে এরকম মানে প্রশ্ন দেখা যায়, স্টুডেন্টরা মানে অপারেটরস এবং সাবজেক্ট খুঁজে পায় না, হাউ ওড কি লিখবে সে, সেক্ষেত্রে আমরা কি লিখবে, ইজন্ট ইট। নিশ্চয়ই এই নিয়মটা তোমরা ক্লিয়ার, এরকম তোমরা পারো। আর যদি দেয়া থাকে মানে সাবজেক্ট এবং অপারেটরস দেয়া থাকে, সেক্ষেত্রে ওই অপারেটরস আসবে। অ্যাফার্মেটিভ হলে, স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয়, সেক্ষেত্রে নট দিতে হবে, আর নেগেটিভ হলে নটটা বাদ দিতে হবে। সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের বেলায় হতে পারে। কিন্তু যখন আমরা ঠিক এরকম দেখতে পাবো, হাউ ওড সাবজেক্ট নেই, হাউ স্ট্রেঞ্জ, হোয়াট আ পিটি, হাউ স্টুপিড, হোয়াট আ বিউটি, হাউ ইফেক্টিভ, হোয়াট এন আইডিয়া। ওকে, এই জাতীয় ক্ষেত্রে আমরা ইজন্ট ইট বসিয়ে দিব। ক্লিয়ার? এবার আমরা 10 নম্বর নিয়মে চলে এসেছি বাবা, ইম্পারেটিভ সেন্টেন্স। তোমরা জানো আদেশ, অনুরোধ, নিষেধ, এগুলো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সে অনেক সময় স্টুডেন্টরা কনফিউজ হয়। আমি বলছি নো কনফিউজ, কোনো কনফিউজের কিছু নেই। আমি লিখেছি দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ যাই হোক না কেন, সেটা অ্যাফার্মেটিভ হোক নেগেটিভ হোক যাই হোক না কেন, আমরা ট্যাগের উত্তরে লিখবো উইল। কি লিখবো, উইল। এখন অনেক সময় তোমরা কনফিউজ হয়ে যাও, ডু নট আছে, উইল ইউ দিয়েছে, ডু নট নাই, তখন উন্ট ইউ দিয়েছে, এরকম অবশ্যই নিয়ম সঠিক, ওগুলো কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের স্টুডেন্ট যারা, তোমরা যারা মানে কনফিউজ হও, কোনো চিন্তা করবে না। ইম্পারেটিভ সেন্টেন্স ক্ষেত্রে সেটা হাবাদক হোক, নাবাদক হোক, হ্যাঁ নেভার হোক, যাই হোক না কেন, আমরা সবসময় উইল ইউ বসিয়ে দিব। যেমন ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, ওপেন দ্য ডোর উইল ইউ। আমরা মানে বিভিন্নভাবে বলতে পারি, খুলবে না, একটু খোলো না। যদি আমার সিনিয়র কেউ আমাকে বলে ওপেন দ্য ডোর উইল ইউ, দরজাটা খোলো, খোলো তো বাবা, উইল ইউ, খুলবে। অথবা বলতে পারি ওপেন দ্য ডোর উইল ইউ, দরজাটা একটু খোলো না, একটু বিনয়ের সাথে হতে পারতো। তো ইংলিশ জাতি প্রণয়ী, তারা বিনয়ী, তাদের ল্যাঙ্গুয়েজে বলার সময় তারা কিন্তু অনেক বিনয়ী। তো সেই ভাষাটা আমরা যখন শিখবো, আমরা আমাদের ভোকালটা, আমাদের সাউন্ডটা আমরা মার্জিত ভাবে করলে হয়। ওপেন দ্য ডোর উইল ইউ, ওপেন দ্য ডোর উইল ইউ, দরজাটা খুলে দাও, খোলো না, এরকম হতে পারতো। ডোন্ট মেক আ মিস্টেক, ডোন্ট মেক আ নয়েজ, হইতেই করো না, ডোন্ট মেক আ নয়েজ উইল ইউ। তার মানে কি দাঁড়ালো, ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হোক নেগেটিভ হোক নেভার হোক, আমরা সব ক্ষেত্রে যদি উইল ইউ দেই, তাদের আমাদের কোনো সমস্যা নেই, আমরা অ্যান্সারটা উইল ইউ দিব। অনেক গ্রামাটিক্যাল, অনেক লিঙ্গুইস্টিক বিষয়ে
মতামত দিয়েছেন যে না, ইম্পারেটিভ সেন্টেন্স বাচ্চারা মাধ্যমিক কলেজের স্টুডেন্টেরা এরা যদি মনে করে যে না ইম্পারেটিভ সেন্টেন্স আমি বুঝতে পেরেছি এটা ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ অনুরোধ উপদেশমূলক বাক্য, নো প্রবলেম, সেক্ষেত্রে উত্তরটা দিবে উইল ইউ। ওপেন দ্য ডোর উইল ইউ, ডোন্ট মেক আ নয়েজ, আগে লিখবে স্টেটমেন্ট, লিখলো, তারপরে উইল ইউ। ওকে, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, উইল ইউ। ডোন্ট হারি আপ, এত তাড়াতাড়ি করো না তো, ডোন্ট হারি আপ, উইল ইউ। এখানে উইল ইউ, ইউটা মিস্টেক হয়েছে, উইল ইউ। ওকে, তাহলে আমরা কি দাঁড়ালো, ইম্পারেটিভ সেন্টেন্স হাবাদক অথবা নাবাদক যেটাই হোক না কেন আমরা উইল ইউ দিয়ে আমরা ট্যাগ কোশ্চেনে অ্যান্সার করতে পারবো। ওকে, তারপরে কিছু নিয়ম আছে অবশ্যই, সেগুলো যে অনিয়মটা নয়, সেগুলো অনেক সুন্দর। স্টুডেন্ট যারা একটু অ্যাভারেজ স্টুডেন্ট যারা, তারা অনেক সময় কনফিউজ হয়ে যায়, তাদের সুবিধার জন্য কিন্তু এটা লেখা। এবং অনেক ল্যাঙ্গুইস্টিক, অনেক গ্রামাটিক্যাল রাইটার যারা, তারা কিন্তু এটাকে সাপোর্ট করেছে। এবং আমরা এভাবে লিখতে পারবো। লেটস এনজয় নেক্সট স্লাইড। ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো কিছু করা উচিত এবং না করাটা ঠিক নয় এরকম বোঝালে ট্যাগ কোশ্চেনে আমরা কি ক্যান্ট ইউ বসাতে পারি, বসাবো। যে কোনো কিছু করা উচিত, এক্ষেত্রেও যদি তুমি উইলে দাও তাও কিন্তু অ্যান্সার কাটার কোনো সুযোগ নাই, কাটবে না। তারপরে আমরা একটু বুঝলাম সমস্যা কি, যেমন যে কোনো কিছু করা উচিত, না করাটা ঠিক নয়। ওয়ার্ক হার্ড টু সাকসিড, কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করতে, এটা কিন্তু করা উচিত, না করা কিন্তু ঠিক নয়। সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন কি লিখবো, এই যে লিখেছি ক্যান্ট ইউ, উত্তরে লেখার সময় কি লিখবো, ট্যাগে ক্যান্ট ইউ বসাবো। তাহলে আমি প্রথমে স্টেটমেন্টটা লিখবো, ওয়ার্ক হার্ড টু সাকসিড, হ্যাঁ, তারপরে কি লিখলাম, ক্যান্ট ইউ। তারপরে রাইট ক্লিয়ারলি টু গেট গুড মার্কস, ভালো মার্কের জন্য পরিষ্কার ভাবে লিখবো, ক্লিয়ার ভাবে লিখবো, এটা কিন্তু করা উচিত, না করাটা ঠিক নয়। এটা আমরা অ্যান্সার লিখবো, রাইট ক্লিয়ার টু গেট গুড মার্কস, ক্যান্ট ইউ। টেক মেডিসিন টু গেট রিড অফ ফিভার, আমরা কি লিখবো, স্টেটমেন্ট, টেক মেডিসিন টু গেট রিড অফ ফিভার, ক্যান্ট ইউ। আর এক্সাম্পল দেওয়ার প্রয়োজন নাই, অনেক মানে যে কোনো এক্সাম্পল তোমরা দেখলে কোনো কিছু করা উচিত, ওকে, কিন্তু না করাটা ঠিক নয়, সেন্টেন্স দেখলে তোমরা বুঝতে পারবে যে টেক মেডিসিন টু গেট রিড অফ ফিভার, জ্বর থেকে মুক্ত পাওয়ার জন্য ওষুধ খাও, খাও ওষুধ খাও, এখানে ঠিক আছে। এখানে যদি কন্টিনিউ, তারপরে কি বলা হইলো, রাইট ক্লিয়ার টু গেট গুড মার্কস, ভালো নম্বর পাওয়ার জন্য কি করতে হবে, হ্যাঁ, রাইট ক্লিয়ার, ক্যান্ট ইউ, অ্যান্সার লিখেছি ক্যান্ট ইউ। এই যে তোমরা দেখলে বলে ক্যান্ট ইউ, অ্যান্সার ক্যান্ট ইউ। তাহলে এটা আমরা বুঝলাম। ইম্পারেটিভ সেন্টেন্সে আরেকটি রুলস আমরা 12 নম্বর নিয়মে দিয়েছি, নাম্বার বল বিষয় না, এক্সাম্পল বেশি ফলো করবে, যত প্র্যাকটিস করো তো তোমাদের সুবিধা। প্লিজ কাইন্ডলি থাকলে ট্যাগ কোশ্চেনের উত্তর আমরা ক্যান ইউ বসাবো। প্লিজ বা কাইন্ডলি যদি থাকে, প্লিজ হেল্প মি, আমরা পুরা টুকুর বসিয়ে দিলাম, কোশ্চেনের অঙ্ক বোঝানোর পরে আমরা কি দিলাম, কমা দিয়েছি, তাই না। এবার ক্যান ইউ, তারপরে কাইন্ডলি টেল মি দ্য ট্রুথ, দয়া করে সত্য কথাটি বলুন, কাইন্ডলি টেল মি দ্য ট্রুথ, ক্যান ইউ। এই দুটি নিয়ে তোমরা কনফিউজ হবা না বাবা, এখানে আমি তোমাদের সুবিধার জন্য বলছি, ইংরেজিতে যত তুমি প্র্যাকটিস করবা ততই তোমার জন্য বেশি কমফোর্ট ফিল করবা, ইংরেজি বলতে, লিখতে, আনসার করতে অনেক কমফোর্ট ফিল করবো। এখানে বলা হয়েছে ওয়ার্ক হার্ড টু সাকসিড, এখানে আমি নিয়মে লিখেছিলাম কি, কোনো কিছু করা উচিত, না করা ঠিক নয়, এরকম তিনটি এক্সাম্পল তোমরা দেখতে পেয়েছো। আমরা অ্যান্সার লিখেছি ক্যান্ট, কান্ট ইউ, তাই না। পরবর্তী যেটা লিখেছি ইম্পারেটিভ, ওটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু করা উচিত, না করা ঠিক নয়, সেক্ষেত্রে ক্যান্ট ইউ দিব। আর ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ বা কাইন্ডলি যদি আমরা দেখি, তার ট্যাগ কোশ্চেনের উত্তর লিখবো ক্যান ইউ। কেউ প্রশ্ন করতে পারে, স্যার আপনি তো বলেছেন ইম্পারেটিভ সেন্টেন্স আইদার অ্যাফার্মেটিভ অর নেগেটিভ, যাই হোক না কেন আমরা উইল ইউ দিব, অবশ্যই হবে, হবে না তা না। তবে একটু মানে কি বলে গ্রামে একটা প্রবাদ ইয়ে আছে না, যত গুড় তত মিষ্টি। তোমার তোমার যে ভালো রেজাল্ট করবার জন্য, তোমার প্রতি এক্সামিনের একটা ভালো দৃষ্টিভঙ্গি ক্রিয়েট করার জন্য তুমি এভাবে লিখবা যে যা করা উচিত, করা ঠিক না, না করা ঠিক না, এরকম ক্ষেত্রে কান্ট ইউ দিবা। আর প্লিজ বা কাইন্ডলি থাকলে কি এমন সমস্যা, ক্যান ইউ দিতে, আমরা তখন ক্যান ইউ দিব। ওকে,
তাহলে আমরা ট্যাগ কোশ্চেনের ইম্পারেটিভে এই তিনটি নিয়ম, প্রথমটা বলেছি হাবাদক নাবাদক অ্যাফার্মেটিভ নেগেটিভ যাই হোক না কেন উইলিং, দ্বিতীয়টা বললাম মানে তার পরবর্তীটা 11 নম্বর নিয়মে আমরা সাজিয়েছি, বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স করা উচিত না করা ঠিক নয়, সেক্ষেত্রে কান্ট ইউ, আর কাইন্ডলি বা প্লিজ থাকলে আমরা দেবো ক্যান ইউ। নিয়মটা লক্ষ্য করবে এবং বাসায় প্র্যাকটিস করবে। লেটস এনজয় নেক্সট স্লাইড। এবার পরীক্ষায় এত বেশি আসে এটা লেটস বা লেটাস থাকলে, কত মজার দেখো পরীক্ষা থাকেই, বোর্ড কোশ্চেন যত বোর্ডে দেখবা এই নিয়মটা তুমি দেখতেই পাবা, লেটস বা লেটাস থাকলে আমরা ট্যাগের উত্তর শ্যালোই বসাবো। কি বসাবো? শ্যালো। যেমন লেটস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি। এটা কিন্তু নেরেশনের সময় তোমরা এটা পরে আজ থেকে প্রপোজ দিতাম যেরকম, এটা একটা মানে আমরা বিকেল বেলা বলতে পারি লেটস প্লে ফুটবল, বন্ধুদেরকে চলো ফুটবল খেলে গিয়ে, শ্যালোই। তারপরে লেটস হ্যাভ এ পিকনিক, হ্যাঁ এই যে আমরা অনেক সময় বন্ধু বান্ধব নিয়ে পিকনিক করে থাকি, তাই না? শ্যালো। লেটস গো ফর এ ওয়াক, শ্যালো। আর কি এক্সাম্পল দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছি না। তুমি যখনই লেটস বা লেটাস দেখবা, এটাকে আমি লেটাস দিয়েছি, তার বিট ফর্ম হচ্ছে লেটস। লেটস বা লেটাস থাকলে কোনো কথা নাই, আমরা পুরা প্রশ্নের অংশটাকে তুলে আমরা একটি কমা দিয়ে তারপরে শ্যালোই লিখবো। পরীক্ষা আসবে নিশ্চয়ই আমরা পারবো। ওকে, লেটস এনজয় নেক্সট স্লাইড। এখানে প্রশ্ন হচ্ছে স্যার লেট পরে আজ থাকলে বা লেটস থাকলে শ্যালোই দিব, তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি লেটের পরে ধরো আজ নেই, লেট মি থাকতে পারে, লেট হিম থাকতে পারে, লেট হার থাকতে পারে, লেট দেম থাকতে পারে, লেট নেম থাকতে পারে। লেট মি না, লেট কামাল, লেট বাবুল, লেট মি, লেট হিম, লেট দেম। অর্থাৎ যখন আমরা লেটের পরে আজ দেখবো না, সেক্ষেত্রে আমরা কি লিখবো? উইল বলছিল। কি লিখেছি? লেট মি ট্রাই, আমাকে খেতে দাও। লেট মি ট্রাইস, উইল ইউ, দাও না। মানে মানে এখানে বলা হচ্ছে লেটের পরে মি না থাকলে এত কোনো চিন্তা নাই, আমরা উইলে বসিয়ে দেবো। লেট হিম থাক, হ্যাঁ লেট মি আছে, লেট হিম রয়েছে, লেট হিম ডু ইট, লেট হিম ডু ইট লিখবো, তারপরে কি লিখবো? উইল। তারপর লেট দেম প্লে ফুটবল, তাদেরকে ফুটবল খেলতে দাও। লেট দেম প্লে ফুটবল, উইল। ওকে, এই যে উইল স্পেলিং এ মানে এল ডবল হবে, আই ডবল হয়েছে, নো প্রবলেম, উইল। হ্যাঁ, এবার তোমরা দেখতে পাবে লেট মিনা স্পিক দ্য ট্রুথ, দেখা যাচ্ছে মিনা কি কথা বলতে যাচ্ছে সবাই বাধা দিচ্ছে, কোন একজন বলে লেট মিনা স্পিক দ্য ট্রুথ, এই মিনাকে সত্য কথাটি বলতে দাও। তারপরে উত্তর কি হবে? উইল। তাহলে কি দাঁড়ালো? লেটের নিয়ম থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবেই আসবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমরা লেটের পরে আজ বা লেট দেখলে শ্যালোই বসাবো, একদমই বলে ফেলবো। আর লেটের পরে আজ না থেকে মি হিম অন্যান্য যে সমস্ত অবজেক্ট রয়েছে, মানে ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা উইলি বসিয়ে দিই। ওকে, লেটস এনজয় নেক্সট স্লাইড। এবার কিছু কিছু আছে একটু ব্যতিক্রম ধর্মী, হ্যাঁ পরীক্ষাতে এসে থাকে, আমরা কনফিউজ হয়ে যাই, সেটাকে দূর করবার জন্য আমি তোমাদের সামনে উপস্থাপন করছি আরেকটি নিয়ম। দেখো, আমরা মাতৃভূমির ক্ষেত্রে ট্যাগে শি, ট্যাগের সাবজেক্ট হিসেবে শি, এবং পিতৃভূমির ক্ষেত্রে ট্যাগের সাবজেক্ট হি বসিয়ে দিব। আর যদি বোঝা না যায়, আমরা তো এত কিছু বুঝতে পারবো না, পিতৃভূমি মাতৃভূমি যদি আমাদের কনফিউজ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট ইট বসাবো। তারপরেও আমি কিছু এক্সাম্পল তোমাদেরকে দিয়েছি, আমি উল্লেখ করেছি, তোমরা দেখলে বুঝতে পারবে। যেমন বাংলাদেশ ইজ দ্য বিউটিফুল কান্ট্রি, এটা আমাদের মাতৃভূমি, সকল দেশের সেরা, সে যে আমার জন্মভূমি, তাই না? আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি, সে কারণে এখানে আমি পুরা দেখি বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি, আমি পুরো স্টেটমেন্ট লিখেছি, এটা কমা দিয়েছি, তাই না? এখানে ইজেন্ট দিলাম কেন? এখানে ইজ রয়েছে, ইজ দিয়েছি, নট নেয়, হ্যাঁ এখানে আমি নট দিয়েছি, মানে অ্যাফার্মেটিভ স্টেটমেন্টটা এখানে আমি নট দিয়েছি। সাবজেক্ট আমি কি ধরবো? বাংলাদেশ, আমি মাতৃভূমি সি দিয়েছি। অ্যান্সার কি দাঁড়ালো? বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি, ইজ এ সি। ওকে, রাশিয়া ইজ এ বিগ কান্ট্রি, ইজেন্ট হি দিয়েছি। কেন এখানে প্রশ্ন করতে হচ্ছে রাশিয়া? এই যে আমি লিখেছি
বিশেষ দ্রষ্টব্যতে, আর রাশিয়া একমাত্র পিতৃভূমি হিসেবে পরিচিত, এজন্য এখানে আমরা হি দিয়েছি। ওকে, কিন্তু কোন ছাত্র যদি বুঝতে না পারে, তো রাশিয়াকে পিতৃভূমি হিসেবে তোমরা জেনে রাখবা, বাকি ক্ষেত্রে তুমি হি সি অথবা ইট দিতে পারো, রাশিয়ার ক্ষেত্রে তোমাকে হি দিতে হবে। যাই হোক, বাংলাদেশ, ইংল্যান্ড ইজ আর রিচ কান্ট্রি, ইজেন্ট শি, হ্যাঁ আমি ইজেন্ট শি দিয়েছি। অস্ট্রেলিয়া হ্যাজ ম্যানি মাউন্টেন্স, তাহলে এখানে হ্যাজ আছে, আমি হ্যাজ দিয়েছি, নট নাই নট দিয়েছি, হ্যাজ এট। এখানে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমি আমি মনে করো এখানে ইট দিলাম, সি দিলাম না, হিও দিলাম না, এতে কোনো সমস্যা নাই। জাপান ইজ আ কান্ট্রি অফ টেকনোলজি, জাপানি মানুষ, জাপানি কান্ট্রি মানে মানুষ জানে জাপান টেকনোলজিতে অনেক এগিয়ে। জাপানি হুন্ডা, জাপানি টরে বলে না, তাহলে জাপানি টেকনোলজিতে জাপান বেশ বিখ্যাত। জাপান ইজ এ কান্ট্রি অফ টেকনোলজি, হ্যাঁ, তাহলে জাপান ইজ এ কান্ট্রি অফ টেকনোলজি লিখেছি স্টেটমেন্ট, তারপর আমি ইজ দিয়ে এখানে নট দিয়েছি, কেন নট নেই বলে ইজেন্ট। জাপান একটি প্রযুক্তির দেশ, তাই না, ইজেন্ট ইট। মালয়েশিয়া ইজ আ মুসলিম কান্ট্রি, এখানে মালয়েশিয়া ইজ আ মুসলিম কান্ট্রি লিখেছি, তারপরে ইজেন্ট দিয়ে, কারণ এখানে ইজ রয়েছে ইজ দিয়েছি, অ্যাফার্মেটিভ সেন্সে রয়েছে স্টেটমেন্ট, নট দিচ্ছি, তারপরে আমি মালয়েশিয়ার জন্য আমি হি সি অথবা ইট দিচ্ছি। কোনো প্রবলেম নিশ্চয়ই নেই। তাহলে এই নিয়মটা আমরা মনে রাখবো। অনেকে মনে করে বাংলাদেশ সি দিল কেন, আবার রাশিয়াকে হি দিল কেন, নিশ্চয়ই ক্লিয়ার দিচ্ছ। মাতৃভূমির ক্ষেত্রে আমরা সি, পিতৃভূমির ক্ষেত্রে আমরা হি বসিয়ে দিব। সাধারণ বিশেষভাবে উল্লেখযোগ্য যে রাশিয়াকে একমাত্র পিতৃভূমি হিসেবে পরিচিত করা হয়। ওকে, সেই কারণে আমি হি দিয়েছি। আর সির ক্ষেত্রে সি নিয়ে যদি কনফিউজ হয় আমরা ইট দিব, এই যেমন লিখেছি জাপানিজ কান্ট্রি অফ টেকনোলজি ইজ এট ইট। ওকে, রাইট, লেটস এনজয় নেক্সট স্লাইড। স্টেটমেন্টে একদমই ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। স্টেটমেন্টে অনেক সময় দেখা যায় আই এম রয়েছে, আই এম হাংরি, আই এম আ স্টুডেন্ট, আই এম অ্যান ইংলিশ টিচার, এরকম বিভিন্ন ভাবে বাক্য থাকতে পারে। আই এম দিয়ে আমি লিখেছি স্টেটমেন্টে আই এম থাকলে, হ্যাঁ আমরা আই এম থাকলে কি করবো, আমরা আগে উত্তর লিখবো, আর এনটা লিখবো। প্রশ্ন করতে পারছে আর এন দিতে যাবো কেন, আর এক রকম থেকে, এটা একটা ফর্মাল যে আমরা আরএনটা দিব। আমরা যদি এন দিতাম তাও কিন্তু হতো, কিন্তু আরএনটা বেশি প্রেজেন্ট, বেশি ফর্মাল হয়েছে, আমরা আরএনটাই দিব। আর আমরা এভাবে বলবো যে আই এম থাকলে কি হবে, আমার স্টুডেন্ট তোমরা সবাই বলবে আরএনটাই দিব। আই এম থাকলে কি হবে, আরএনটাই দিব। আর আই এম নট থাকলে আমরা এমআই দিব। কেন এমআই দিব, নট রয়েছে, নট তো আর দেওয়া যাবে না, তাহলে এমআই দিব। তাহলে কি দাঁড়ালো, আমি যদি তোমাদেরকে বলি কোন স্টেটমেন্টে আপনার ট্র্যাক কোশ্চেনের যে কোশ্চেনটা 9 নম্বর কোশ্চেনে এরকম রইলো আই এম হাংরি, অ্যান্সার কি হবে, আরেকটা। আই এম নট হাংরি, এম আই। ওকে, লক্ষ্য করে এক্সাম্পলের দিকে তাকাও। আই এম হাংরি, এই যে কোশ্চেনটা রয়েছে আমি পুরো কোশ্চেনটা লিখেছি, আই এম হাংরি কমা দিয়েছি, তারপরে কি লিখেছি দেখো, আরেক আই। ওকে, আরেকটা। এবার আই এম নট ইউর এনিমি, আমি তোমার শত্রু নই। দেখা যায় একজন একজনকে শত্রু ভাবছে, বলছে আই এম নট ইউর এনিমি। আই এম নট ইউর এনিমি, আরেন্ট আই, সরি এখানে এম আই হবে, নট আরেন্ট আই। আই এম নট ইউর এনিমি, এম আই, এখানে কিন্তু তোমরা এম আই হবে, নট আরেন্ট আই। যেহেতু নট রয়েছে এখানে আরেন্ট আই, প্রিন্টিং মিস্টেক হয়েছে নিঃসন্দেহে, সরি টু সে, এখানে তোমরা কি দিবা, এম আই। আমি কি বোঝাতে নিশ্চয়ই সমর্থ হয়েছি, আই এম থাকলে আরএন্ট আই, আই এম নট থাকলে এম আই। ওকে, ক্লিয়ার করে নাও, আই এম থাকলে আরএন্ট আই, আই এম নট থাকলে এম আই। এবার পরবর্তী রুলসে দেখতে পাচ্ছ আমরা রুলগুলো সিরিয়ালি করেছি। স্টেটমেন্টে দি মাদার, দি ফাদার, হ্যাঁ, দি বয়, হ্যাঁ, দি গার্ল, দি ফক্স, দি বিস্ট ইত্যাদি অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বোঝায়। এগুলো যদি অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বোঝায়, ট্যাগ করার সময় এদের প্রোনাউন হিসেবে আমরা ইট দিব। দি মাদার রোজ ইন হাফ, তার মানে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। দি মাদার রোজ ইন হাফ, এখানে এই মাদারটা কিন্তু মা না, মাতৃত্ব, এই জন্য
আমরা ট্যাগ কোশ্চেনে অ্যান্সার করবার সময় হ্যাঁ প্রোনাউন হিসাবে ইট দিব। তাহলে বাবা এখানে লক্ষ্য করে দেখো তো, দি মাদার রোজ ইন হার, এটা কোন টেন্সে আছে? সাবজেক্ট প্লাস ভি2, মানে ভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয় সাবজেক্ট প্লাস ভি2 হলে ট্যাগ কোশ্চেন আমরা ডিডেন্ট লিখবো। এটা তোমাদেরকে পূর্বে নিয়মে শিখেছি, ডিডেন্ট। এবার দি মাদার জন্য কি তোমরা সি দিবা? নো, নিশ্চয়ই না, এখানে আমরা ইট দিব। এখানে মা বলতে, দি মাদার বলতে মাতৃত্ব, এটা হলো অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি। ওকে, তাহলে পরীক্ষা অনেক বোর্ডে এসছে, অনেক ছেলে মেয়ে সি দিতে চায় মাদারের জন্য, ফাদারের জন্য হি দিতে চায়। নো, এটা হলো অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি। ফর দিস রিজন তোমরা অ্যান্সার লিখবে ডিডেন্ট ইট। রোজ আছে এই জন্য ডিডেন্ট ইট। এর ডিডেন্ট বা ডি নির্ভর করবে টেন্সের উপরে, আর ইটটা হবে এটা মূল কথা। ইটটা কেন হবে? দি মাদার এর জন্য ইট হলো অ্যান্সার। কি দাঁড়ালো? ডিডেন্ট ইট। দি গার্ল ফাউন্ড ইন হার, দি গার্ল ফাউন্ড ইন হার, একইভাবে আমরা দি গার্ল, তাহলে এখানে ফাউন্ড ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, আমরা কি লিখবো? ডিডেন্ট ইট। দি গার্ল ফাউন্ড ইন হার, ডিডেন্ট ইট। এখানে দি লায়ন ফাউন্ড ইন হিম, একটা সিংহের যে স্বভাব সেটা তার মধ্যে দেখা গিয়েছিল। দি লায়ন ফাউন্ড ইন হিম, এখানে লায়ন বলতে মানে লায়নের যে ক্যারেক্টারিস্টিক সেটা তার মধ্যে দেখা গিয়েছিল। দি লায়ন ফাউন্ড ইন হিম। ফর দিস রিজন আমরা এটা পাস্ট সিম্পল আমরা ডিডেন্ট দিয়েছি, অ্যাফার্মেটিভ, একটা অবশ্যই নেগেটিভ হয়, ডিডেন্ট দিয়েছি। আর ইট দিলাম কেন? দি লায়নের জন্য ইট দিলাম। দি বিস্ট ইন হিম রোজ, তার মধ্যে দেখা যায় মানুষ রেগে গেলে আর পশু হয়ে যায়, পশু হয়ে গেছে, সেক্ষেত্রে কি বলা যায়? দি বিস্ট ইন হিম রোজ, তার মধ্যে পশুত্ব জেগে উঠলো। আমরা ট্যাগ কোশ্চেনের অ্যান্সার কি লিখবো? পুরো স্টেটমেন্ট লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এই যেটা পাস্ট ফর্মে আছে রোজ, এটা ডিডেন্ট দিলাম, আর এখানে দি বিস্টের জন্য ইট দিলাম। তাহলে কি দাঁড়ালো বাবা? যে কিছু কিছু মানে সেন্টেন্সের সাবজেক্ট যদি অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বোঝায় সেক্ষেত্রে ইট বসাবো, আর টেন্সের উপর ভিত্তি করবে ডিডেন্ট দিব নাকি ডিড দিব। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা আমি একটু আবার রিভিউ করছি তোমাদের জন্য যে আই এম থাকলে কি দিব বাবা? আরএন্ট আই, আর আই এম নট থাকলে এম আই। এটা কিন্তু এই যে প্রিন্টিংটা কিন্তু একটু সংশোধন করে নিতে হবে, এটা হবে এম। ওকে, লেটস এনজয় নেক্সট স্লাইড। এখানে আমি কিছু জিনিস তোমাদেরকে দেখে দিচ্ছি। অনেক সময় সাবজেক্ট নিয়ে ছেলেপেলে তোমরা কনফিউজ হও। ইউ অ্যান্ড আই যদি থাকে এই ট্যাগ কোশ্চেনের প্রোনাউনটা হবে উই। মনে করো ইউ অ্যান্ড আই সাবজেক্ট করে বসেছে, তারপরে এগ্রিমেন্ট অনুযায়ী ভার্ব বসিয়ে দিয়েছে। আমি এত বিস্তারিত লিখি নাই। ইউ অ্যান্ড আই থাকলে আমরা প্রোনাউনটা কি হবে? উই। ইউ অ্যান্ড হি থাকলে প্রোনাউনটা হবে ইউ। এবার ইউ, হি অ্যান্ড আই এরকম বাক্য কিন্তু থাকে, তাই না? সেক্ষেত্রে আমরা কি লিখবো? সেক্ষেত্রে আমরা লিখবো উই। আই অ্যান্ড হি থাকলেও আমরা উই লিখবো, আই, হি অ্যান্ড ইউ থাকলে আমরা উই লিখবো। আমি আরো সুবিধার জন্য বলছি, এই প্যাটার্নটা মনে রাখবা যে আই এবং ইউ অ্যান্ড আই থাকলে, যদি ইউ অ্যান্ড আই দিয়ে কোনো সাবজেক্ট শুরু হয় ট্যাগ কোশ্চেন করার সময় উই দিব, ইউ অ্যান্ড হি থাকলে ইউ দিব, আই অ্যান্ড হি থাকলে উই দিব, আই, হি অ্যান্ড ইউ থাকলে উই দিব, এবং আই অ্যান্ড হি থাকলে উই দিব। একটি জায়গায় মাত্র ইউ দিয়েছি, ইউ অ্যান্ড হি থাকলে। ওকে, ইউ অ্যান্ড হি থাকলে উই। একটা এক্সাম্পল তোমাদের জন্য আমি তুলে ধরেছি। ইউ অ্যান্ড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি এবং আমি কাজটা করেছি। ইউ অ্যান্ড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। হ্যাভ আনলাম কোত্থেকে? এই যে হ্যাভ রয়েছে, হ্যাভ স্টেটমেন্টে নট নাই বলে নট দিয়েছি, ডিসকো নট বা ট্যাগ নট, হ্যাভ এট সাবজেক্ট। ওই যে বলেছি ইউ অ্যান্ড আই থাকলে, ইউ অ্যান্ড আই থাকলে সাবজেক্ট আমরা প্রোনাউন উই ধরবো। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্ট? আমি প্রথম ক্লাস থেকে আজ পর্যন্ত মানে কোনো কিছু তো শেষ হয় না, তারপরে মোটামুটি তোমাদের এই নিউজগুলো জানলে আমি বিশ্বাস করি তোমরা ট্যাগ কোশ্চেনের যত বোর্ড আছে, যত মানে নাম করা স্কুলগুলো রয়েছে, ধরো রাজশাহী মানে পিএন স্কুল, পাবনা গভর্নমেন্ট গার্লস স্কুল, ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মানে যত রাজশাহী বোর্ডের টপ স্কুলগুলো রয়েছে, নট অনলি রাজশাহী বোর্ড, অল বোর্ডের সমস্ত প্রশ্নগুলোই তোমরা অ্যান্সার করতে সমর্থ হবে। তো আজকে এ পর্যন্ত থাকবে।
সর্বশেষ তোমাদের কাছে আমার দাবি থাকবে, ইংরেজিকে ভালোবাসো, ইংলিশ নিয়ে ভাবো এবং মজা করে ভাবো, তাহলে ইংলিশ আর তোমাদের কাছে কঠিন হবে না। এবং ইংলিশ ইংলিশ তোমাকে তোমার স্ট্যান্ডার্ডিটি, তোমার মানে দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করে দিবে। আর সর্বশেষ যে কথা, শীতের প্রকোপ বেড়ে চলেছে। গতকালকে তোমরা নিউজে দেখেছো ৩৯ জন এই করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে, আক্রান্তর সংখ্যা বেড়ে চলেছে। তাই এই সময় স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলবে, আমরা সবাই চলবো। আমার সোনার বাংলাদেশে রক্ষা করবার জন্য আমাদের অবশ্যই স্বাস্থ্য সচেতন হতে হবে এবং আমরা সবাই সবার জন্য দোয়া করব। সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমরা দোয়া করব, সারা পৃথিবী থেকে এই অতি যে বিপদ, আমাদের মহামারী যেটা, সেটা থেকে কোভিড-19 থেকে যেন আমরা রক্ষা পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কায়মন বাক্যে প্রার্থনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ অল।